হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমরা কিন্তু প্রত্যেকে হয়তো এই সম্প্রতি ঘটনাটা সম্বন্ধে জেনে গেছো যে ইসরায়েল এয়ার স্ট্রাইক হয়েছে গাজাতে। প্রচুর বাচ্চা, প্রচুর মহিলা থেকে শুরু করে অনেকে কিন্তু মারা গেছে, ঠিক আছে। তো এই এয়ার স্ট্রাইকটা কেন হলো, কি রয়েছে এটার পেছনে, কারণটা কি, তো এই সম্বন্ধে কিন্তু আজকে ডিটেলস অ্যানালিসিস কিন্তু আমরা করব, ঠিক আছে। তো খুব মন দিয়ে ক্লাসটা দেখো, খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু হতে চলেছে, আর তোমাদের মিসেলেনিয়াস জিএস এর টপিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করছি। দেখো, বলেছে সাম্প্রতিক হামলা ও ফলাফল, হ্যাঁ, রিসেন্ট এয়ার স্ট্রাইক অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্সেস। কি বলেছে দেখো, এপ্রিল 2025 ইসরায়েল গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, ঠিক আছে, একদম কারেন্ট ইস্যু এপ্রিলের, ঠিক আছে। ইসরায়েল কি করে, গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যার মধ্যে খান ইউনিসের একটি চ্যারিটি কিচেনের কাছে হামলায় 6 জন নিহত এবং 10 জন আহত হয়। নাসের হাসপাতাল একটি হামলায় একজন সাংবাদিক ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন এবং 6 জন আহত হন। ইসরায়েল দাবি করে যে লক্ষ্যবস্তু ব্যক্তি হামাসের সদস্য ছিলেন। ইসরায়েল বলেছেন যে যে মারা গেছে আর কি, যাকে মারা হয়েছে এই হামলাটা করে, তিনি কে ছিলেন, হামাসের সদস্য ছিলেন, এটা ইসরায়েল বলেছে। এগুলো সব একদম কারেন্ট নিউজ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, বাফার জোন সম্প্রসারণ, ইসরায়েলি বাহিনী গাজার সীমান্তে প্রায় 1 কিমি প্রশস্ত কিল জোন তৈরি করতে ভূমি সমান করে ফেলেছে, যা গাজার মোট ভূমির 15% এবং কৃষি জমির 35% ধ্বংস করেছে। তো এই কিল জোন ব্যাপারটা কি, কিভাবে এটা হয়েছে, এটা আমরা পরে গিয়ে আরেকটু ডিটেলসে দেখবো, ঠিক আছে। এখন এটুকু মনে রাখো, এটা হলো কারেন্ট যে ঘটনাটা ঘটেছে, কারেন্ট যেটা নিউজ এসেছে, সেই জিনিসটা এখানে তোমাদের কাছে তুলে ধরেছে, ঠিক আছে। যে ইসরায়েলি বাহিনী কি করেছে, গাজার সীমান্তে প্রায় 1 কিলোমিটার মানে কতটা চওড়া জায়গা হতে পারে তোমরা ধারণা করতে পারছো, সেই জায়গাটাকে কিল জোন তৈরি করতে ভূমি সমান করে ফেলেছে, যা মোট গাজার যে মোট ভূমি, গাজা তো খুব ছোট্ট একটা জায়গা, আমরা ম্যাপও দেখবো, ভূমির 15% এবং কৃষি জমির 35% ধ্বংস করেছে। আচ্ছা, মানবিক সংকট, প্রায় 50,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, ঠিক আছে, প্রায় 50,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। 18 লক্ষের বেশি বাস্তুচ্যুত হয়ে গেছে। 18 লক্ষের বেশি কি হয়েছে, বাস্তুচ্যুত, বাড়িঘর সব হারা হয়ে গেছে আর কি, বাড়িঘর ভেঙে চুরে গেছে। খাদ্য, জল, ওষুধের সংকট কিন্তু চরমে পৌঁছেছে, ঠিক আছে। যেহেতু মানে খাবার সরবরাহ বর্ডার এলাকা থেকে ঠিকঠাক ভাবে করা যাচ্ছে না, তো এখানে কিন্তু খাদ্য, জল, ওষুধ এগুলো কিন্তু চরম সংকটময় পরিস্থিতিতে পৌঁছে গেছে। বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি, বিমান হামলায় বহু বেসামরিক ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন, যার মধ্যে নারী এবং শিশুরাও কিন্তু রয়েছে। বাস্তুচ্যুতি, হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জরুরি সেবা ও অবকাঠামোর ক্ষতি, হাসপাতাল, স্কুল, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানবিক সহায়তা প্রদানকে কঠিন করে তুলেছে। তো এই গেল হলো কারেন্ট যে ঘটনাটা ঘটেছে, আর মানবিক সংকট কি কি ক্রাইসিস তৈরি হয়েছে সেই জিনিসটা এখানে তোমাদের কাছে বললাম, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটু ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল যে পজিশনটা রয়েছে সেইটা একটু দেখে নেব। দেখো, ভৌগোলিক প্রেক্ষাপট কি বলেছে, গাজা স্ট্রিপ। গাজা স্ট্রিপ বলতে আমরা কোন জায়গাটাকে বুঝি, একটু ম্যাপটা ফলো করো। দেখো, এই যে দেখতে পাচ্ছ, ম্যাপে দেখে মনে হচ্ছে না অনেকটা বড় জায়গা, কিন্তু দেখো এই যে এটা হলো ইসরায়েল, ইসরায়েলের পাশে ঠিক এইটুকু জায়গা হলো গাজা স্ট্রিপ, ঠিক আছে। এদিকে রয়েছে হলো ইজিপ্ট, এখানটা ইসরায়েল, এটা গাজা স্ট্রিপ, এদিকে রয়েছে মেডিটেরেনিয়ান সি, ভূমধ্যসাগর। তো দেখো এবার এখানে কি বলেছে, বলেছে ফিলিস্তিনের একটি উপকূলবর্তী অঞ্চল যার আয়তন মাত্র 365 বর্গ কিলোমিটার। গাজা স্ট্রিপটা কি, ফিলিস্তিনের একটা উপকূলবর্তী অঞ্চল যেটার আয়তন মাত্র 365 বর্গ কিলোমিটার। কেন মাত্র 365 বর্গ কিলোমিটার বলেছে, দেখো এটা হলো কি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল, এলাকা আর কি, যেখানে প্রায় 21 লাখ মানুষ বসবাস করে। মানে এই যে 365 বর্গ কিলোমিটার যে জায়গা, এইটুকু জায়গার মধ্যে প্রায় 21 লাখ মানুষ কিন্তু বসবাস করে। কৌশলগত অবস্থান দেখো কি বলেছে, উত্তর এবং পূর্বে ইসরায়েল, উত্তর আর পূর্বে কি রয়েছে, ইসরায়েল। এ দেখো, এটা হলো নর্থ সাইড, এটা হলো ইস্ট সাইড, মানে পূর্ব দিক, তাই তো। তাহলে এখানে আর এখানে কি রয়েছে, ইসরায়েল রয়েছে। নেক্সট কি বলেছে দেখো, দক্ষিণ পশ্চিমে মিশর, এই যে দক্ষিণ, আর এটা হলো পশ্চিম সাইড, ঠিক আছে, এদিকটা হলো মিশর, এখানে হলো ভূমধ্যসাগর।
দক্ষিণ পশ্চিমে মিশর আর পশ্চিমে রয়েছে হলো ভূমধ্যসাগর। ঠিক আছে, এটা হলো একদম ওয়েস্ট ব্যাংক, এখানে রয়েছে ভূমধ্যসাগর, আর দক্ষিণ এদিকটা দক্ষিণ পশ্চিম মানে এরকম এলাকাটাতে রয়েছে হলো মিশর। ঠিক আছে, বোঝা গেল ম্যাপটা পুরো। আর এইটাও একটু দেখে নাও, এটাই এখানে বড় করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করে নাও, এদিকটা রয়েছে লেবানন, এখানে সিরিয়া, এটা জর্ডান, এটা ইজিপ্ট, এটা ইসরায়েল। ঠিক আছে, পরে লাগবে এটা। এবার সীমান্ত নিয়ন্ত্রণ এবং বর্ডার কন্ট্রোল। দেখো, গাজা স্ট্রিপ অতটুকু ছোট্ট একটা জায়গা, তার এপাশে রয়েছে ইসরায়েল, এত বড় একটা জায়গা, এপাশে ইজিপ্ট। তো এই যে বর্ডার এলাকাটা কার প্রভাবটা বেশি থাকছে, সীমান্ত কার সঙ্গে কিভাবে এটা নিয়ন্ত্রণ হচ্ছে? দেখো, ইসরায়েল কি বলেছে, গাজার বায়ু এবং সমুদ্র পথ নিয়ন্ত্রণ করে। মানে কি, ইসরায়েল হলো এখানকার যে এয়ারের যে কন্ট্রোলটা, আর এদিকে ভূমধ্যসাগরের কন্ট্রোলটা পুরোপুরি ইসরায়েলের হাতে রয়েছে। ঠিক আছে, ভূমধ্যসাগরের কন্ট্রোল আর এয়ার মানে বিমান পথের যে কন্ট্রোলটা আর কি, এয়ারের কন্ট্রোল ইসরায়েলের হাতে। সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও সামরিক নজরদারি রয়েছে। মিশরে কি বলেছে, রাফা সীমান্ত নিয়ন্ত্রণ করে। মিশর গাজার উপর কিছু বিধিনিষেধ আরোপ করে এবং মাঝে মাঝে সীমান্ত বন্ধ করে দেয়। হ্যাঁ, রাফা কোন জায়গাটা? রাফা হলো ঠিক এরকম জায়গাটাতে রয়েছে। ঠিক আছে, তো এখানটাতে রয়েছে, এটা কে কন্ট্রোল করছে? এটা কিন্তু মিশর মানে ইজিপ্ট কিন্তু এই জায়গাটা কন্ট্রোল করছে। সীমান্তটাও ইজিপ্ট কন্ট্রোল করছে। মাঝে মাঝে ইজিপ্ট কি করে, সীমান্ত বন্ধ করে দেয়, মানে এদিক থেকে মানুষ আর এপাশে আসতে পারবে না। তো এইভাবে কিন্তু বর্ডারটা নিয়ন্ত্রণ করছিল ইসরায়েল আর ইজিপ্ট। ঠিক আছে, আচ্ছা, হামাসটা কোথা থেকে আসলো? 2007 সাল থেকে গাজা শাসন করছে হলো হামাস। ঠিক আছে, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন বা টেররিস্ট অর্গানাইজেশন বলে ঘোষণা করেছে। ইসরায়েল এবং অন্যান্য যে সমস্ত পশ্চিমা দেশ রয়েছে তারা কি বলেছে, যে হামাসটা হলো একটা টেররিস্ট সংগঠন। ঠিক আছে, সন্ত্রাসবাদী সংগঠন। হামাস ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে। হ্যাঁ, হামাস আবার ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে। এখান থেকেই কিন্তু মূল গন্ডগোলটা শুরু হয়। এই যে এত এয়ার স্ট্রাইক, এত বাচ্চারা মারা যাচ্ছে, এত নারী মারা যাচ্ছে, হ্যাঁ মানে যাদের কোনো এসব হয়তো সে বোঝেই না, একটা শিশু, তার এত কনফ্লিক্ট বোঝার মতো কোনো বয়সও হয়নি, তার কোনো এখনো ক্ষমতাও তৈরি হয়নি যে দেশের এত কনফ্লিক্ট বুঝবে, তবু কি শিশুরা মারা যাচ্ছে। শুধু গাজা বলে না, ইসরায়েলেও যেমন মারা গেছে, গাজাতেও মারা গেছে। ঠিক আছে, ওরা তো নিষ্পাপ শিশু, ওরা এসব কিচ্ছু বোঝে না। তো এইখান থেকে কিন্তু গন্ডগোলের শুরুটা হয়। আচ্ছা, তো এরপরে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখব। দেখার আগে বলে রাখি, তোমাদের কিন্তু মিসলেনিয়াস জিএস এর কিন্তু অনলাইন ক্লাস চলছে, সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমাদের ক্লাস হয়। তোমরা এক্সাম ফেসিলিটি পাবে। অলরেডি আমরা 53টা টপিক আমরা কভার করে ফেলেছি। যদি ক্লাসে জয়েন হতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আর যদি মনে করো অনলি নোটস নেবে, শুধুমাত্র নোটস নিতে পারো। 53টা টপিক কমপ্লিট করেছি, মুখে বলছি না, এখানে সূচিপত্রের একটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। দেখো 53তে রয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 আর ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট অলরেডি আমি করিয়ে দিয়েছি, অনেক দিন আগে করিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আর এখানে দেখো আমি যে বলি যে ইন ডিটেলস সমস্ত নোট থাকে, এমন না যে 10টা পয়েন্ট দিয়ে বা 2-3টে পয়েন্ট দিয়ে বললাম এই পয়েন্টগুলো তোমরা ব্যাখ্যা করে নাও, তোমাদের এবার খুঁজতে হবে সারা দুনিয়া থেকে, সেরকম কিন্তু না। যথেষ্ট ইনফরমেশন দেওয়া থাকে। ঠিক আছে, তোমাদের কোনো কিছু খুঁজতে হবে না। এবার কি, সেই ইনফরমেশনগুলো থেকে নিজের মতো করে সাজিয়ে নাও। এতে কি হবে, কারোর সঙ্গে কারোর লেখা মানে কমন হবে না। ঠিক আছে, দেখো যেমন প্রথমে দেখো ইলেকট্রিক ভেহিকেল কত পেজে শুরু হয়েছে, 153। তারপরে টপিক রয়েছে ডিপফেক্ট টেকনোলজি, শুরু হয়েছে 164। মানে ইলেকট্রিক ভেহিকেল সম্বন্ধে ইন ডিটেলস যা যা দেওয়ার সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। মানে 53 থেকে 64 প্রায় 9 পেজের একটা কিন্তু নোট রয়েছে। এবার কি, তোমার ওখান থেকে যেই যেই জায়গাগুলো প্রয়োজন বা যে ধরনের প্রশ্নই আসুক ঘুরিয়ে ফিরিয়ে, ইন ডিটেলস ইনফরমেশন যদি তোমার জানা থাকে তুমি কিন্তু লিখে আসতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো যেমন ডিপফেক্ট টেকনোলজি 164, তারপরে রয়েছে ইউনিয়ন বাজেট 2024-25 168, মানে চার পাতা কিন্তু ডিপফেক্ট টেকনোলজির উপরে আমি দিয়েছি। এবার ডিপফেক্ট টেকনোলজি যদি পরীক্ষায় আসে তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। এবার ধরো আমি তোমাকে একদম অল্প শব্দের মধ্যে একটা 300 শব্দের মধ্যে লিখে দিলাম, হ্যাঁ তোমার মনে হলো যে এখানে আরেকটা পয়েন্ট থাকলে ভালো হতো, এখানে তো এই পয়েন্টটা ম্যাম দেয়নি। স্বাভাবিক, যখন আমি কম করব, কারণ এক একটা সবার মনের মতো হওয়া তো সম্ভব না, এক একজনের মনে এক একটা ভালো লাগবে। তো আমি সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার তোমাদের যেরকম ভাবে পছন্দ হয়, যেই পয়েন্টটা নেবে, মনে করো
তুমি মনে করলে আমার এই পয়েন্টটা মনে থাকছে না, আমি বাদ দেবো, বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কারণ প্রচুর অপশন রয়েছে। ঠিক আছে, প্রচুর অপশন রয়েছে, একবার নোটটা নিয়ে দেখো, তোমরা চাইলে ডেমো নোটস নিয়েও কিন্তু দেখতে পারো। চলো এবারে আমরা দেখবো হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে ইতিহাসটা একটু ঘাটবো, কিভাবে আজকের এই জায়গাটাতে আসলো গাজা এবং ইসরায়েলের সমস্যাটা। দেখো, সংঘাতের ঐতিহাসিক পটভূমি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনফ্লিক্ট। 1917 থেকে 1948 ব্রিটিশ শাসন এবং ইহুদি আরব সংঘাত। ঠিক আছে, তাহলে 1917 থেকে 1948-এ ব্রিটিশরা কিন্তু এখানে শাসন করত। তো কি হয়েছে দেখো, 1917 সালে ব্রিটিশ সরকার বালফোর ঘোষণা প্রকাশ করে, এতে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন দেওয়া হয়। তাহলে বালফোর ঘোষণাতে কি হয়, যে এই ফিলিস্তিনে কি হবে, একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, ধর্মীয় ব্যাপারটা খেয়াল করবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। 1920 থেকে 1948-এ কি হয়, ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে ইহুদি ও আরবদের মধ্যে সংঘর্ষ তীব্র হয়। এবার ফিলিস্তিনে কি হচ্ছে, ইহুদি এবং আরব যারা, এদের মধ্যে কি হয়, একটা সংঘর্ষটা খুব তীব্র হয়ে ওঠে। ইহুদিদের আগমন ও বসতি স্থাপনের ফলে, এখানে কি হলো, ইহুদিরা আসলো এবং বসতি স্থাপন করলো, এর ফলে কি হলো, আরবদের মধ্যে বিক্ষোভ এবং বিদ্রোহ শুরু হয়। ঠিক আছে, আরবরা থাকতো, এবার ইহুদিরা এসে থাকতে শুরু করলো, বসবাস স্থাপন করতে শুরু করলো, এবার কি হলো, আরবদের মধ্যে একটা বিক্ষোভ বিদ্রোহ শুরু হলো। নেক্সট দেখো, 1948 প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, হ্যাঁ, ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার, ইসরায়েলের স্বাধীনতা। কি হয় এবার দেখো, এটা হলো 14ই মে 1948 ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। ঠিক আছে, 14ই মে 1948-এ কি হয়, ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। 15ই মে 1948 মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ইরাক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন বললাম না, এই নামগুলো দেখে রাখো, কাজে লাগবে। তো দেখো, এই মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক মিলে কি করলো, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কবে, 15ই মে 1948। 14ই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলো, 15ই মে এরা যুদ্ধ ঘোষণা করে দিল। এবার দেখো ম্যাপটা একটু, লেবানন, সিরিয়া, জর্ডান, ইজিপ্ট, মিশর। ঠিক আছে, তো এরা সবাই মিলে, সাথে রয়েছে হলো ইরাক, ইরাকটা এখানে ম্যাপে দেখানো নেই, তো আরো একটু ওদিকে রয়েছে। তো এরা সবাই মিলে কি করলো, ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে দিল। কেন, কারণ ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, মানে কেউ স্বাধীন হয়ে যাক, এটা তো কেউ চাইবে না, ভালো মানে কেউ একটু ইমপ্রুভ করছে, তো এটা বাকিরা কি করবে, বাকিরা তাকে দমানোর চেষ্টা করবে। তো এটা হলো সেরকমই একটা ঘটনা। তো ফলাফল কি হয়, এখানে যে যুদ্ধটা হয়, এই যুদ্ধে কি হয়, ইসরায়েল যুদ্ধে জয়ী হয় এবং নিজেদের সীমানা প্রসারিত করে। ইসরায়েল যুদ্ধে জয়ী হয় এবং নিজেদের সীমানা কি করে, প্রসারিত করে। মিশর গাজা স্ট্রিপ দখল করে। এবার এই যুদ্ধের ফলে কি হলো, এই যে গাজা স্ট্রিপ, এতটুকু একটা জায়গা, এটা কি করলো, মিশর দখল করে নিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, জর্ডান পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক নিয়ে নেয়। হ্যাঁ, ওয়েস্ট ব্যাংক কোন জায়গাটা, এই যে ওয়েস্ট ব্যাংক, এটা কে নেয়, জর্ডান নিয়ে নেয়। ঠিক আছে, দেখতে পেয়েছো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, 7 লাখের বেশি ফিলিস্তিনি নিজ দেশ থেকে বিতাড়িত হয়। 7 লাখের বেশি ফিলিস্তিনি কি হয়, এরা নিজের যে দেশ সেখান থেকে বিতাড়িত হয়। হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো বলেছে 1967 6 দিনের যুদ্ধ, 6 ডে ওয়ার। এটা হলো 6 দিনের যুদ্ধের একটা ছবি। ঠিক আছে, তো দেখো এই 6 দিনের যুদ্ধে কি হয়, ইসরায়েল মিশর, জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তাহলে আগেরটাতে আমরা কি দেখলাম, 1948-এ এই মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন এরা ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ শুরু করেছিল, 1948 সাল। ঠিক আছে, 48-এর পরে হলো 58, 10 বছর, তারপর ওদিকে হলো আরো 5 বছর, 5 বছর, 63, 64, 67, 5, 6, 7, 8, 9, 19, মানে প্রায় 20 বছর। ও 67, তো সরি, 19 বছর, একদম 19 বছরের মাথায় কি হয়, 6 ডেজ ওয়ারটা কিন্তু শুরু হয়। এর সময় কি হয়, ইসরায়েল এবার যুদ্ধ শুরু করে দেয়। কার কার বিরুদ্ধে, মিশর, জর্ডান, সিরিয়ার বিরুদ্ধে। কোথায় কোনটা আছে আরেকবার দেখে নাও, মিশর, জর্ডান আর এখানে হলো সিরিয়া। ঠিক আছে, এদের বিরুদ্ধে কি করে, যুদ্ধ ঘোষণা করে দেয়। আচ্ছা, এরপরে কি হয়, ফলাফল দেখো বলেছে, ইসরায়েল গাজা স্ট্রিপ, পশ্চিম তীর, সিনাই উপদ্বীপ, গোলান মালভূমি দখল করে। দেখো গাজা স্ট্রিপ প্রথমে কার দখলে ছিল, মিশরের দখলে ছিল। আচ্ছা, পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক কার দখলে ছিল, জর্ডানের দখলে ছিল। এবার এগুলোর
অধিকার কে নিয়ে নিল? ইসরায়েল নিয়ে নিল। কোন কোন জায়গাগুলো? দেখো, গাজা স্ট্রিপ, এই যে ইসরায়েল, এই যে গাজা স্ট্রিপ, ঠিক আছে, এটা হলো ওয়েস্ট ব্যাংক, এটা গোলান হাই, ঠিক আছে, এটা হলো সিনাই। এই এলাকা কটা কি হলো? ইসরায়েল নিজের দখলে নিয়ে নিল, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে? ফিলিস্তিনিরা আরো বেশি পরিমাণে বাস্তুচ্যুত হয়, ইসরায়েল গাজায় সামরিক শাসন প্রতিষ্ঠা করে। হ্যাঁ, ইসরায়েল এবার কি হলো? গাজায় অধিকার নিয়ে নিল, নিয়ে গাজাতে কি করলো? সামরিক শাসন প্রতিষ্ঠা করলো। নেক্সট দেখো, 1987 থেকে 1993 প্রথম ইন্তিদাফা, হ্যাঁ, ফার্স্ট ইন্তিদাফা প্যালেস্টাইনিয়ান আপরাইজিং, এটা হলো ফার্স্ট ইন্তিদাফার একটা ছবি। এখানে বিদ্রোহ হয়েছে আর এখানে একটা চুক্তি হয়েছে, আমরা আসছি চুক্তিটাতে। এটা হলো ইন্তিদাফার ছবি একটা, ফার্স্ট ইন্তিদাফা। আচ্ছা, কি হয়েছে দেখো, বলেছে ফিলিস্তিনিরা ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ শুরু করে, ঠিক আছে। এবার ইসরায়েলের জন্য কি হচ্ছে? ফিলিস্তিনিরা আস্তে আস্তে বিতাড়িত হচ্ছিল, তো এরা এবার কি করলো? যে ইসরায়েলের এগেইনস্টে বিদ্রোহ শুরু করে দিল। এখানে একটা বিদ্রোহের ছবি রয়েছে। আচ্ছা, এবার আসছে অসলো চুক্তি। বললাম একটা চুক্তি হয়েছিল, এইটা হলো অসলো চুক্তির ছবি, ঠিক আছে। তো অসলো চুক্তি কবে হয়? 1993 সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়। এটাতে কি হয়? ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সীমিত স্বায়ত্তশাসন দেয়। ইসরায়েল কি করে? ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর কি, মানে প্যালেস্টাইনিয়ান অথরিটি, ঠিক আছে, পিএ, এদেরকে সীমিত, লিমিটেড কিছু স্বায়ত্তশাসন দেয়। হামাস এই চুক্তির বিরোধিতা করে এবং ইসরায়েলকে অস্বীকার করে। এই দেখো, এবার হামাস চলে আসলো 1993, ঠিক আছে। হামাসটা কি বললো? যে তারা এই চুক্তি মানে না, তারা ইসরায়েলকে অস্বীকার করে, তারা ইসরায়েলের এই স্বায়ত্তশাসন দেবে সে, ইসরায়েল এটা সে মানে না, মানে তুমি দেওয়ার কি, এরকম একটা ব্যাপার। হামাসটা মানলো না। এবারে কি হলো? 2006, 1993, আর এদিকে হলো 2006। বলেছে বর্তমান 2006 থেকে এখনো পর্যন্ত যেটা চলছে আর কি, হামাসের ক্ষমতা গ্রহণ ও ধারাবাহিক যুদ্ধ, ঠিক আছে। এটা হলো হামাস যখন জয়লাভ করে সেই সময়ের একটা ছবি আর কি। তো দেখো কি হয়েছিল এই সময়। 2006 হামাস ফিলিস্তিনি সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়। ফিলিস্তিনি বা প্যালেস্টাইনের যে সংসদীয় নির্বাচন, সেখানে হামাসটা কি হয়? বিজয়ী হয়। 2007 কি হয়? হামাস ফাতাহকে গাজা থেকে বিতাড়িত করে, মানে আগে যে ছিল তাকে বিতাড়িত করে দিল গাজার থেকে। ইসরায়েল ও মিশর গাজার উপর অবরোধ আরোপ করে। এবার যেই হামাস ক্ষমতায় চলে আসলো, ইসরায়েল আর মিশর দুজনেই কি করলো? গাজার উপরে একটা মানে অবরোধ আরোপ করে দিল, ব্লক করে দিল গাজাকে, মানে সীমান্ত ব্লক করে দিল, হয়তো সবকিছুতে রেস্ট্রিকশন বসিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা, 2008, 2012, 2014, 2021 ইসরায়েল হামাসের মধ্যে বড় যুদ্ধ সংঘটিত হয়, ঠিক আছে। দেখো, তারপর থেকেই শুরু হয়ে গেছে, 2007 আসলো, 8 থেকেই শুরু হয়ে গেছে। হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয় এবং ইসরায়েলও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধ মানে উভয় দেশেরই ক্ষতি, যে কোনো একটার ক্ষতি হবে এমন না। হামাসরা যেমন ইসরায়েলকে অ্যাটাক করেছে, ইসরায়েলও তেমন হামাসকে অ্যাটাক করেছে। তো প্রচুর প্যালেস্টাইনি যারা রয়েছে তারা নিহত হয়েছে, ইসরায়েলও বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 2023 7ই অক্টোবর কি হয়? হামাস ইসরায়েলে বড় হামলা চালায়, ঠিক আছে। 2023 7ই অক্টোবর হামাস কি করলো? ইসরায়েলে বড় হামলা চালালো। মানে ইসরায়েল কত বড় একটা জায়গা, গাজা কতটুকু একটা জায়গা, মানে ওরা হামলা চালিয়ে দিল, মানে কত বড় মনের জোর দেখো এবার। যাতে প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়। এতে কি হয়? 1200 ইসরায়েলি নিহত হয়। ইসরায়েল গাজার বিরুদ্ধে সম্পূর্ণ সামরিক অভিযান চালায়, 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়। দেখো, আলটিমেটলি দুপক্ষেরই কিন্তু ক্ষতি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা ছবি দিয়েছি, এটা হলো হামাসরা ইসরায়েল যখন অ্যাটাক করেছে 2023 সাল, সেই সময়ের একটা ছবি, ঠিক আছে, দেখতে পাচ্ছ ছবিটা। আচ্ছা, কেন দিলাম এই ছবিটা? এই ছবিটা দেওয়ার একটাই কারণ, এই যে এপ্রিলে 2025-এ যে এয়ার স্ট্রাইকটা হয়েছে, আশা করি কিছুটা এটার সঙ্গে রিলেট করতে পারছো। মানে তুমি আমাকে বোম মারবে, আমি তোমাকে ফুল ছুড়বো, এটা তো হতে পারে না। তো হামাসরা যেমন ইসরায়েলে অ্যাটাক করেছে, এবার ইসরায়েলও পাল্টা অ্যাটাক করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে ইসরায়েলের বিমান হামলার কারণ। এবার ইসরায়েল যে বিমান হামলাটা করলো, এটার কারণটা কি, কি কারণে করলো? হামাসের রকেট হামলা। হামাস কি করেছিল? রকেট হামলা করেছিল। হামাস ও অন্যান্য গোষ্ঠী ইসরায়েলে নিয়মিত রকেট হামলা চালায়, মানে কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ একটা রকেটের হামলা চালায়। ইসরায়েল আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রকেট প্রতিরোধ করে। ইসরায়েল কি করছে? আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রকেটগুলোকে প্রতিহত করছে। সন্ত্রাস ঘাঁটি ধ্বংস। ইসরায়েল হামাসের সেনা ঘাঁটি, হ্যাঁ, মিলিটারি বেস
অস্ত্র গুদাম, ওয়েপন ডিপট এবং টানেল ধ্বংস করে। মানে হামাসের না অনেক গুপ্ত টানেল ছিল যেটার মাধ্যমে বিভিন্ন চোরাচালান এগুলো হতে থাকতো, তো সেইগুলো কি করে ধ্বংস করে। নিরাপত্তা বাফার জোন, সিকিউরিটি বাফার জোন, বলেছে ইসরায়েল গাজার সীমান্তের কাছে নির্মম হত্যা কেন্দ্র বা কিল জোন তৈরি করেছে। ইসরায়েল কি করেছে, গাজার যে সীমান্ত বর্ডার সেখানে কিল জোন তৈরি করেছে। আচ্ছা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটাও একদম কারেন্ট একটা ছবি, ঠিক আছে। এখানে দেখো বর্ডার, এখানে ট্যাঙ্কার গুলো রয়েছে আর কি, একদম কারেন্ট ছবি এটা। তো কি বলেছে দেখো একটা আর্টিকেলে, বলেছে ইসরায়েলি বাহিনী গাজায় কিল জোন তৈরি করতে কৃষি জমি ও আবাসিক এলাকা ধ্বংস করেছে, ঠিক আছে। কিল জোন তৈরি করতে কৃষি জমি এবং আবাস, একদম বর্ডার বরাবর আর কি। ইসরায়েলি সেনারা গাজার আশেপাশে বিশাল অঞ্চল সমান করে ফেলেছে এবং পুরো আবাসিক জেলা ধ্বংস করেছে যাতে একটি কিল জোন তৈরি করা যায়। এই রিপোর্টটি সোমবার প্রকাশিত হয়েছে। আজকে কি বার? মঙ্গলবার, একদম কালকের নিউজ এটা। আচ্ছা, এতে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্ধৃতি দেওয়া হয়েছে। হ্যাঁ, ইসরায়েলি মানবাধিকার সংগঠন কি উদ্ধৃতি দিয়েছে এটাকে? ব্রেকিং দ্য সাইলেন্স, মানে আমি চুপ করে আছি বলে তুমি আমাকে ভাবছো তুমি আমাকে ইট মারো, বোম মারো, পাটকেল মারো, আমি চুপ করে সহ্যই করে যাব না। ব্রেকিং দ্য সাইলেন্স, ঠিক আছে। আচ্ছা, প্রতিবেদন অনুসারে, মানে এই আর্টিকেলটা অনুসারে কি বলেছে, যে যেসব সেনারা গাজায় বাফার জোন তৈরি করার জন্য কাজ করেছেন তারা সাক্ষ্য দিয়েছেন যে অত্যন্ত কঠোর পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবারে কি বলেছে দেখো, বাফার জোন সম্প্রসারণ। ডিসেম্বর 2024 সালের মধ্যে এই বাফার জোন 800 থেকে 1500 মিটার পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল। এটা কবে হয়েছিল? ডিসেম্বর 2024। এরপর থেকে ইসরায়েলি বাহিনী আরো ভেতরে প্রবেশ করতে থাকে, গাজা স্ট্রাইপের ভেতরে এবার প্রবেশ করতে থাকে, করে এই জোনকে আরো সম্প্রসারিত করেছে। এই অভিযানের কারণে গাজার বিশাল কৃষি জমি এবং আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে, যা গাজার নাগরিকদের জন্য আরো মানবিক সংকট তৈরি করেছে, ঠিক আছে। তো চলো, আশা করি এই ইসরায়েল গাজার কনফ্লিক্টটা সম্বন্ধে কিছুটা হলেও ধারণা তোমাদেরকে দিতে পেরেছি। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর প্রিভিয়াস প্রচুর জিএস এর ক্লাস কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকের মতো চলো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।